Subscribe now and press the bell icon. Never miss an update. আলিম সাহেবের 3 কন্যা ছিল। 2 কন্যার শেষে তৃতীয় কন্যার বিবাহ দান করে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শুনছো, একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না। সেই কতদিন ধরে কোথাও যাওয়া হয় না। চলো কোথাও ঘুরে আসি আমরা। কোথায় আর যাবো বলো? সংসারের দায়িত্ব শেষে 3টা মেয়েকে বিয়ে দিয়ে এতদিনে একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলছি, আর তুমি কিনা বলছো অন্যের বাড়ি বেড়াতে যাবে? আরে অন্যের বাড়ি বেড়াতে যেতে হবে কেন? নিজের মেয়েগুলোর শ্বশুর বাড়িতে গিয়েই নয় দেখে আসবো ওরা কেমন আছে। 3 মেয়েকে বিয়ে দিয়েই ভাবছো তোমার দায়িত্ব শেষ? ওরা কেমন অবস্থায় আছে, কি করছে সেটা দেখতে হবে না? ও, তাহলে এখনো দায়িত্ব শেষ হয়নি আমার? এ কি যন্ত্রণায় পড়লাম! সন্তানের দায়িত্ব থেকে রেহাই পাওয়া এত সহজ না। না জানি মেয়েগুলোর শ্বশুরবাড়ির লোকেরা আমাদেরকে নিয়ে কি ভাবছে। আমরা আমাদের আপদ বিদায় করে দিয়ে এখন নিজেরা সুখে দিন কাটাচ্ছি, এটাই ভাবছে নিশ্চয়ই। না না, এটা ওদেরকে ভাবতে দেওয়া যাবে না। এত আদর করে বড় করেছে আমার 3 কন্যাকে। ওদের ঠিকমতো যত্ন আত্মীয় আর দেখভাল করা হচ্ছে কিনা সেই সম্পর্কে খোঁজ নেওয়ার দায়িত্ব আমার। চলো, আমরা কালই যাব মেয়েদের বাড়ি। তো 3 কন্যার ভেতরে কোন কন্যার বাড়ি আগে যেতে চাও? অবশ্যই বড় মেয়ের বাড়িতে আগে যাব আমরা। ওকে সবার আগে বিয়ে দিয়েছি, আর আমাদের বাড়ি থেকে বেশি দূরেও না ওর বাড়ি। ঠিক আছে, যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করি তবে। রহিমা তাদের কাপড় চোপড় সব গুছিয়ে নিল। মিষ্টি আর দই নিয়ে রওনা হলো তাদের বড় মেয়ের বাড়িতে। মা, বাবা, তোমরা এসেছো? কালই তোমাদের জামাইকে বলছিলাম তোমাদের ব্যাপারে। ও তো আমাকে বলছিল তোমরা নাকি আমাকে ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে বোঝা মুক্ত হয়ে গেছো, তাই আমার খোঁজ খবর রাখো না। আর দেখো, ওই কথা বলার পরদিনই তোমরা হাজির। তোর বাবা এত বেখেয়ালিপনা করে কি আর বলবো, তাও আসতে চাইছিল না। পরে কত বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম। ভালো করেছো মা, ঘরে যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মা, যাচ্ছি। এই চলো। আরে বেয়াই সাহেব যে, কতদিন পর আপনার সাথে দেখা। আপনার তো কোনো খোঁজই পাওয়া যায় না, তাই এতদিন পর কি মনে করে এলেন? আর বলবেন না বেয়াই সাহেব, 3টি মেয়েকে বিয়ে দেওয়ার পর কেমন যেন খালি খালি লাগছিল, তাই চলে এলাম ওদেরকে দেখতে। বড় মেয়েটাকে সবচেয়ে বেশি দিন ধরে দেখা হয় না, তাই ওকে দিয়েই শুরু করলাম। খুব ভালো করেছেন। আপনার মেয়ে প্রায়ই আমাদের কাছে আপনার কথা বলে। আপনার মেয়েটা যে লক্ষ্মী, একাই আমাদের সবাইকে সামলে রেখেছে, অনেক গুণবতীও ও। হ্যাঁ, ও থাকতে আমাদের 2 ছোট মেয়েকে নিয়ে কোনো চিন্তাই করতে হয়নি। ওই ওদেরকে নিজের মেয়ের মতো দেখে রাখতো। আমার বাচ্চা দুটো আপনার মেয়েকে খুব ভালোবাসে, সারাক্ষণ শুধু ওর কথা বলে আর ওর কাছে থাকতে চায়। আমার থেকে আপনার মেয়েকেই বেশি ভালোবাসে ওরা। হা 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 হা। ও সবসময় এমন একটা পরিবারই চাইতো নিজের জন্য, যেখানে ও সবার সাথে মিলেমিশে থাকতে পারবে, সবাই ওকে আপন করে নেবে আর ভালোবাসবে। আপনাদের কথা শুনে মনে হচ্ছে ওর স্বপ্ন পূরণ হয়েছে। আপনারা সবাই চলে আসুন, সবার জন্য খাবার বেরিয়ে রেখেছি। আজ কি রেঁধেছ বৌমা? এতদিন পর তোমার বাবা মা বাড়ি এলেন, নিশ্চয় ভালো কিছু। তা তো অবশ্যই, তবে আপনার জন্য আপনার পছন্দের চিংড়ি রেঁধেছি, আর মায়ের জন্য তার পছন্দের পাবদা মাছ। আর চাচি আমার জন্য কিছু রাঁধুনি? রেঁধেছি, সবার জন্য সবার পছন্দের কিছু না কিছু রেঁধেছি। তোমরা চলো তাড়াতাড়ি, নয়তো সব খাবার ঠান্ডা হয়ে যাবে। গরম গরম খেলে ভালো লাগবে। এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে রাঁধলে তুমি? আর তোমার রান্নার হাত এত ভালো, সত্যি প্রশংসা না করে থাকা যায় না। আপনি শুধু শুধু আমার অতিরিক্ত প্রশংসা করেন মা। আগে আমার রান্না করা খাবার খান, তারপর না হয় প্রশংসা করবেন। এবার চলুন। সবাই মিলে তৃপ্তি নিয়ে সিমির রান্না করা খাবার চেটেপুটে শেষ করলো। কতদিন যাব তোর হাতের রান্না করা খাবার খাই না, অনেকদিন পর খেতে পেরে ভালোই লাগলো। সবসময় সুখে থাকিস মা। আচ্ছা বাবা, তুমি দোয়া করো আমার জন্য। দেখেছো, আমি আগেই বলেছিলাম তোমার রান্না অনেক ভালো হবে। সবাই তোমার রান্নার অনেক প্রশংসা করছে এখন। বিয়ান সাহেব, আপনার কেমন লাগছে মেয়ে শ্বশুর বাড়িতে এতদিন পর বেড়াতে এসে? জি, খুবই ভালো। আশা করি আমার মেয়েকে আপনারা সবাই এভাবে ভালোবেসে যাবেন। ওর মুখের এই হাসিটা যেন চিরকাল থাকে।
হাসি তো আমাদের মুখে এনে দিয়েছে বাবা। ওকে পাওয়ার পর আমাদের পরিবারের আনন্দ যেন আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। ও সবার খেয়াল রাখে, অনেক যত্ন করে। দোয়া করবেন আমিও যেন ওকে একই যত্ন আর ভালোবাসা দিয়ে সুখে রাখতে পারি। হ্যাঁ বাবা, তা তো অবশ্যই। এভাবে হালিম আর রহিমা 3 দিন বেশ আনন্দেই সময় কাটালো তাদের বড় মেয়ের বাড়িতে। তারপর তারা বের হয়ে গেল তাদের মেজমের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাদের মেজমের বাড়ি কিছুটা অজপাড়া গায়ে হওয়ায় তারা গরুর গাড়িতে চড়ে সেখানে গেল। মা, বাবা, তোমরা কখন কিভাবে এত দূর থেকে এলে? তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না মা, কোনো সমস্যা হয়নি আমাদের। তুই ভালো আছিস তো মা? হ্যাঁ বাবা, ভালো আছি। এসো, তোমরা ভিতরে এসো। তোর চোখ মুখ অমন শুকিয়ে গেছে কেন? খাস না ঠিক মতো? আমি জানতাম জামাই বাবাজি এতিম আর গরিব, কিন্তু তাই বলে তোর ঘর এত ছোট হবে আর জামাই বাবাজি ঠিক মতো তোকে খেতেও দিতে পারবে না সেটা ভাবিনি। না মা, তোমরা ওকে ভুল বোঝো না। আমি ভালো আছি। তোমাদের জামাইও অনেক ভালো, সে আমার অনেক খেয়াল রাখে। আমি তো তোমাদের আগেই বলেছিলাম, ছেলে গরিব বা এতিম যাই হোক না কেন, তাকে ধার্মিক আর সর্বোপরি একজন ভালো মানুষ হতে হবে। আর এই দুটো গুণই ওর মাঝে আছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালো এক ছেলের হাতে তুলে দেওয়ার জন্য। সবই বুঝলাম মা, কিন্তু জামাই বাবাজি কোথায়? তাকে যে দেখছি না। ও চলে আসবে এখনই, তোমরা একটু অপেক্ষা করো। ওই তো দরজায় শব্দ শোনা যাচ্ছে, ও চলে এসেছে বোধহয়। তুই থাক এখানে, আমি দরজা খুলে দিচ্ছি। এমনি তোর শরীরটা ভালো না। আচ্ছা মা। আরে শাশুড়ি মা, আপনি যে এমনভাবে হঠাৎ করে এই গরিবের বাড়ি এসে আমাকে চমকে দিবেন ভাবতেই পারিনি। রিমি অনেকদিন যাবতই আপনাদের কথা বলছিল, আপনাদেরকেও প্রায়ই মনে করে। খুব ভালো করেছেন এই সময় এসে। এই শোনো, মা বাবার জন্য রান্না করতে হবে। তুমি কি বাজার করে এনেছো? আমি তো আমাদের দুজনের জন্য অল্প জিনিস বাজার করে এনেছি, তবে তুমি চিন্তা করো না, আমি এখনই মা বাবার জন্য সব বাজার করে নিয়ে আসছি। রিমির জামাই তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়ে ব্যাগ ভর্তি বাজার করে বাড়ি ফিরল। এরপর নিজেই সব কাটতে বাছতে বসে গেল। আরে বাবা, কি করছো তুমি? আমার মেয়ে আর আমি করছি সব। তুমি বাইরে থেকে এসেছো, এমনিতেই অনেক ক্লান্ত। না মা, আপনি বাড়িতে প্রথম বেড়াতে আসলেন, আমি কিভাবে আপনাদের দিয়ে কাজ করাই? আর রিমি তো এমনিতেই অসুস্থ। ও অসুস্থ থাকলে আমি নিজেই ঘরে সব কাজ করার চেষ্টা করি। ছোটবেলা থেকে একা বড় হয়েছি আমি, আমার এসব করার অভ্যেস আছে। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো। আমার নিজের মা বাবা ছিল না, এখন আপনাদের কাছে পেয়েছি, তাই যতটুকু সম্ভব আপনাদের সেবা করার চেষ্টা করব। আপনারা মানা করবেন না। রিমিকে আপনারা অনেক আরামায়েশে আর আদর যত্নে বড় করেছেন। আমি গরিব হওয়ার কারণে হয়তো ওকে সেভাবে ভালো রাখতে পারছি না, আপনারা আমাকে ক্ষমা করবেন। না বাবা, তোমার কথা শুনে আর কাজ দেখে বুঝলাম ও কেন বলেছে যে তুমি ওকে ভালো রেখেছো। তোমার শ্বশুর মশাই তো নিজে কখনো 1 কাপ চা বানিয়েও খায়নি, আর আমাকে খাওয়ানো তো দূরের কথা। ইস, তুমি আবার আমাকে টানছো কেন তোমাদের কথার মাঝে? বাবা তাও সারা জীবন পরিশ্রম করেছেন তার 3 মেয়ে আর আপনাকে একটা আরাম আর সুখের জীবন দিতে। আমি তো আর তা পারছি না। আমার দ্বারা যতটুকু সম্ভব তাই করার চেষ্টা করছি। তুমি চিন্তা করো না বাবা, তুমি যা করছো তাই অনেক। এটুকুই বা কজন করে? আমার মেয়ে মনের দিক থেকে সুখে আছে, তাতেই আমরা খুশি। টাকা পয়সা সবাইকে সুখ দিতে পারে না, তবুও যদি তোমার কোনো আর্থিক সাহায্য লাগে তবে আমাদেরকে বলো। আমাদের সবই তো আমাদের 3 মেয়ের জন্য। না, আমার কোনো আর্থিক সাহায্যের দরকার নেই মা। এসব বলে আমাকে ছোট করবেন না। আমার এই অবস্থা চিরকাল থাকবে না। আল্লাহ চাইলে আমিও একদিন সফলতার মুখ দেখব, আর আপনাদের মেয়ে যেমন জীবন পাওয়ার যোগ্যতা রাখে তাকে সে জীবনই দেব। ঠিক আছে বাবা, আমাদের তোমার উপর পুরোপুরি আস্থা আছে। রান্না বান্না সব শেষ হয়ে গেছে মা, আপনারা সবাই আসুন, খেতে বসুন। সবাই মিলে খেয়ে দিয়ে গ্রামে ঘুরলো। এরপর রিমিকে ডাক্তার দেখাতে নিয়ে গেল। কেমন লাগলো আমার গ্রাম আপনাদের কাছে মা? ছোট্ট গ্রাম, তবে বেশ সুন্দর। আবার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের গ্রামও আগে এমন ছিল, চারদিকে গাছপালা, নদী নালা। এখন তো জনবসতি বেড়ে চারদিকে বাড়িঘর, রাস্তাঘাট হয়ে পুরো শহরের মতো হয়ে গেছে।
মনে পড়ে এখনো সেই আগের দিনগুলো। আচ্ছা, তুই আর জামাই বাবাজি তো আজ ডাক্তার দেখালি, কি বললো ডাক্তার তোদেরকে? কিছু তো বললি না। আপনার মেয়ে বলতে লজ্জা পাচ্ছিল, তাই কিছু বলেনি। আমি আপনাদেরকে বলছি সুসংবাদটা। সুসংবাদ? অসুস্থতার মাঝে আবার কি সুসংবাদ পেলে তুমি? আছে বাবা, আপনারা দুজন নানা নানি হতে চলেছেন শীঘ্রই। বলো কি? এ তো অনেক বড় সুসংবাদ। আমার প্রথম নাতি অথবা নাতনি আসতে চলেছে এই দুনিয়ায়। মিষ্টি খাওয়া ওই গ্রামের সবাইকে। ঠিক আছে বাবা, আপনার যা ইচ্ছা। গ্রামের সবাইকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করা হলো। আরো কিছুদিন থাকার পর হালিমা রহিমা রওনা হলো তাদের ছোট মেয়ের বাড়ির উদ্দেশ্যে। এই বড় বাড়িটাতে কি আমাদের ছোট মেয়ে থাকে? হ্যাঁ, তোমার ছোট মেয়ের তো ইচ্ছে ছিল রাজমহলে থাকা এক রাজকুমার ঘোড়ায় করে ওকে তার বাড়িতে নিয়ে যাবে। তোমার মেয়ের ইচ্ছেতেই ওকে এখানে বিয়ে দিয়েছি। বাহ, বেশ সুন্দর বাড়ি। ওর জামাইও যদি আমার বড় মেয়ে আর ছোট মেয়ের মতো ভালো হয়, তাহলে বলতে হবে আমার ছোট মেয়ের চাঁদ কপাল পুরো। হ্যাঁ, বিয়েতে তো জামাই বাবাজিকে দেখে বেশ গুরুগম্ভীর মনে হয়েছিল। চলো এখন গিয়ে দেখি কি অবস্থা। মা দেখো, একটা বুড়ো লোক আর মহিলা এসেছে, মনে হয় ভিক্ষা চাই। দিয়ে দে ওদেরকে ভিক্ষা দূর থেকেই, বাসার কাছে আসতে দেওয়ার দরকার নেই। ঠিক আছে মা, আপনারা অপেক্ষা করুন একটু বাইরে। ছি ছি মা, এসব কি বলছো তুমি? আমি তোমার ভাবির বাবা। আমাকে বিয়েতে দেখেছিলে যে, এখন চিনতে পারছো না? ও দুঃখিত, কেবল চিনতে পারলাম। আসলে বিয়েতে আপনারা ভালো জামা কাপড় পরেছিলেন তো, আর এখন একদম সাধারণ কাপড় চোপড় পরে আছেন, তাই চিনতে সমস্যা হচ্ছে। বুঝতে পেরেছি মা, সমস্যা নেই। কে রে, ভিখারিদের সাথে তোরে তো আলাপ কিসের? মা, ওরা ভিখারি না, ভাবির মা বাবা। ও, আগে বলবি তো। আসুন আপনারা, ভিতরে এসে বসুন। এই তুই যা, ভিতরে গিয়ে তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। আচ্ছা মা। মিমি তার মা বাবা আসার খবর শুনে দৌড়ে তাদের কাছে ছুটে এলো। এতদিনে তোমরা আসার সুযোগ পেলে মা, আমি প্রতিদিনই তোমাদের কথা ভাবি, বাড়ির কথা প্রায় মনে পড়ে। এত সুন্দর আর বড় একটা বাড়িতে থাকিস তুই, কত সুন্দর আর দামি একটা জামা কাপড় পরে আছিস। এখন কি আর আগের ছোট বাড়ি আর কম দামি জিনিসের কথা মনে পড়বে তোর? কেন পড়বে না মা? তোমরা কি আমার জন্য আমার প্রিয় মিষ্টি নিয়ে এসেছো? তা কিভাবে বলি মা? এই নাও তোমার মিষ্টি। আপনারাও খান বেয়ান সাহেব। না না, ওসব সস্তা রাস্তাঘাটের মিষ্টি আমরা খাই না, আপনারাই খান। ওসব ধুলাবালি বৌমার খেয়ে অভ্যাস, ও নিজেই খাক, আমরা ওগুলো ছুঁয়েও দেখবো না। ঠিক আছে মা, আমি একাই খাবো সব। তোমরা আমার ঘরে চলো। কত বড় আর সুন্দর ঘর তোর, সত্যি একদম রানীর মতো রেখেছে তোকে জামাই বাবাজি। হ্যাঁ মা, ঠিক বলেছ, আমার কোনো কিছুরই অভাব নেই। তো জামাই বাবাজি কোথায়? তাকে তো দেখছি না। ও ব্যবসার কাজে এক সপ্তাহ হলো বাইরে গিয়েছে, প্রায়ই যায়, আজই চলে আসবে, চিন্তা করো না। ঠিক আছে, জামাই বাবাজি মানুষ হিসেবে কেমন? ভালো তো? আর তোর শাশুড়ি আর ননদ? সবাই ভালো, আমাকে ঘরের কোনো কাজ করতে হয় না, কাজের লোকই সব করে। শুধু তোমাদের জামাই আসলে টুকিটাকি যা কাজ করি। আর আমার শাশুড়ি আর ননদও বেশ ভালো, দরকার ছাড়া ওরা আমার সাথে কোনো কথা বলতে আসে না। আমি সারাদিন নিজের মতো থাকি। একা একা লাগে না তোর এই বড় বাড়িতে? জামাই বাবাজিও নেই, তুই তো কথা বলতে আর বাইরে ঘুরে বেড়াতে ভালোবাসিস। তা লাগে মাঝে মাঝে, আগে তোমাদের সাথে আর বোনদের সাথে কত কথা বলতাম, আর এখন দেখো আমি কেমন নীরব হয়ে গেছি। এই বাড়ির যোগ্য বউ হতে পেরেছি। আমার কথা বাদ দাও, ছোট আপা আর বড় আপা কেমন আছে? ওদের কাছে গিয়েছিলে তোমরা? হ্যাঁ মা, ওরা সবাই ভালো আছে। আর তোর মেজ আপা মা হতে চলেছে। তার মানে আমি খালা হতে চলেছি? এ তো বেশ খুশির সংবাদ। হ্যাঁ, তোর বোন আর জামাই বাবাজি ঘরে একা থাকে, ওর যত্ন নেওয়ার মতো কেউ নেই, তাই ভাবলাম আমি গিয়ে কয়দিন ওর সাথে থাকবো, নয়তো ওকেই আমার বাড়িতে এনে ফেলবো। তুইও আমার সাথে যাস। না মা, তোমাদের জামাই আমার বাইরে যাওয়া পছন্দ করে না। ওর কথা হলো আমার যা লাগবে ও সব এনে দেবে, তবু ওই বাড়ির বাইরে এক কদমও রাখতে পারবো না আমি। এ কেমন কথা? একটু আলো বাতাসেরও তো দরকার আছে। জামাই বাবাজি নিজে সারাদিন বাইরে থাকে,
অথচ তোকে এক মুহূর্তের জন্য বাইরে যেতে দেয় না। আচ্ছা তুই চিন্তা করিস না, জামাই বাবাজি এলে আমি তাকে বুঝিয়ে বললে ঠিকই যেতে দিবে। না মা, দিবে না, বলে লাভ নেই। ভাবি, ভাইয়া চলে এসেছে। ঠিক আছে যাও, আমি এখনই আসছি। কি ব্যাপার, দেরি করলে কেন? 1 মিনিট। সময়ের মূল্য আমার কাছে কত যে বেশি তা তুমি জানো না? আমি চাইলে এসব কাজের লোকের দিয়ে করাতে পারতাম। তোমাকে বিয়ে করেছি যেন তুমি নিজ দায়িত্ববোধ থেকে এসব করো, কিন্তু তুমি এমন গাফলতি শুরু করলে। তোমাকে বিয়ে করে কি লাভ হলো আমার? একটু কথা শুনুন আমার। আমার মা বাবা এসেছেন বাড়িতে, দয়া করে তাদের সামনে আমাকে কিছু বলবেন না, নয়তো তারা কষ্ট পাবেন। আমার বাড়ি, আমার বউ, আমি যা ইচ্ছা হয় তাই বলবো। তারা 2 দিনের মেহমান, তাদের জন্য আমি আমার মুখ বন্ধ রাখবো? দাঁড়াও, এটা ওদের স্বামী স্ত্রীর মধ্যকার ব্যাপার, আমাদের এ ব্যাপারে নাক গলানো ঠিক হবে না। চিন্তা করো না, আমি স্বাভাবিকভাবে কথা বলবো জামাই বাবাজির সাথে। জামাই বাবাজি, ভালো আছো তুমি? জি বাবা, আপনারা ভালো আছেন? আপনারা আসবেন আগে থেকে জানালে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা করতাম। আপনাদের আসতে অসুবিধা হয়নি তো? না বাবা, কোনো সমস্যা নেই, আমরা ভালো আছি আর ঠিকঠাক মতো এসেছি। আমার মেয়েটা একটু ছোট আর সংসার সম্পর্কে কম বুঝে তো, ওর ভুল একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। বাবা, বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন আর ও ছোট নেই। আপনারা ওকে বেশি আদর দিয়ে মানুষ করেছেন বলে ও এখনো দায়িত্বশীল হয়ে উঠতে পারেনি, কিন্তু আমি ওকে আমার মতো বানিয়েই ছাড়বো। ওর উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা আমার মেনে নেওয়া সম্ভব না। তার মানে কি তুমি বলছো আমরা ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি, আর তুমি তা দেবে? বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আমি ওকে গরিব ঘর থেকে তুলে এনে এমন আরামায়েশের জীবন দিয়েছি, সেই কৃতজ্ঞতায় ওর উচিত সবসময় আমার পায়ে নুয়ে পড়া। আর সেখানে ও সামান্য কাজ করতে পারে না ঠিক মতো। তোমার মনে টাকা পয়সার এত অহংকার আছে জানলে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতাম না। চল মা, তোর আর এই বদ্ধ করে থাকতে হবে না। ও একবার এই বাড়ি থেকে বের হয়ে গেলে আর ওর এখানে কোনো আশ্রয় নেই। না বাবা, আমার বিয়ে হয়ে গেছে, আমি নিজেই এমন জীবন চেয়েছিলাম, তুমি শুধু আমার ইচ্ছে পূরণ করেছো। উনি বা ওনার পরিবার যেমনই হোক না কেন, তাদের সাথে মানিয়ে চলার দায়িত্ব আমার। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। তুই অনেক বড় হয়ে গেছিস, তবুও যদি তোর কখনো এসব ছেড়ে ছুড়ে আসার ইচ্ছে হয়, সোজা আমার কাছে চলে আসিস। জামাই বাবাজির এমন ব্যবহার দেখার পর আমার আর এখানে থাকার ইচ্ছে নেই। আচ্ছা বাবা, যাও তোমরা, আর আমাকে মাঝে মাঝে দেখতে এসো কষ্ট করে। আমার মেয়েটার এভাবে মানিয়ে চলতে হবে সারা জীবন। কষ্ট পেও না রহিমা, দেখবে ও একদিন ঠিকই সবার মন জয় করে নিয়েছে। 3 মেয়ের সংসার দেখে তারা বাড়ি ফিরে গেল।